কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 9-এর উদ্ভিদের পরিবহনের প্রথম দিকের অংশ, সেটা হলো নিষ্ক্রিয় ও সক্রিয় পরিবহন। প্রধানত নিষ্ক্রিয় পরিবহনের ব্যাপন, অভিস্রবণ ও সক্রিয় পরিবহন আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার অন্যান্য ক্লাস 9-এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। নিষ্ক্রিয় পরিবহন এই কথাটার মানে হচ্ছে যখন কোনো রকম শক্তি খরচ করা ছাড়াই গাছের মধ্যে দিয়ে একটা কোষ থেকে অন্য কোষে বা মাটি থেকে জল গাছের কোষের মধ্যে প্রবেশ করে, তখন তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন। উদ্ভিদের পরিবহন পড়তে গিয়ে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে যে গাছের মধ্যে দিয়ে কিভাবে মাটি থেকে জল প্রবাহিত হয়। প্রথমে মূলরোমের কোষ, মূল থেকে আস্তে আস্তে সেটা জাইলেম বাহিকা থেকে আস্তে আস্তে সারা দেহে কিভাবে ছড়িয়ে পড়ে, সেই ব্যাপারগুলোই হচ্ছে উদ্ভিদের পরিবহন। তার মধ্যে নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়ায় কোনো রকম শক্তি খরচ ছাড়াই গাছের দেহে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ সেগুলো ও উৎসেচক হরমোন সেসব পরিবাহিত হয়। তার মধ্যে প্রথম পদ্ধতি হলো ব্যাপন। ব্যাপন মানে হচ্ছে যেখানে নিজস্ব গতি শক্তির দ্বারা কোনো একটা পদার্থের অণু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, তখন তাকে বলা হচ্ছে ব্যাপন। নিজস্ব গতিশক্তির দ্বারা কথাটার মানে হলো প্রত্যেকটা অণু তার মধ্যে কিছু গতিশক্তি কাজ করে। তো সেই পদার্থের অণুগুলোর যে গতিশক্তি সেইটাকে কাজে লাগিয়ে পদার্থের অণুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। কোথা থেকে না, যেখানে ঘনত্ব বেশি সেখান থেকে কম ঘনত্বের দিকে। যেমন একটা তরল ও তরলের মধ্যে ব্যাপনের উদাহরণ দিই। একটা ধরলাম যে কনিক্যাল ফ্লাক্স বা বিকার, সেখানের মধ্যে আমি এক ফোঁটা কালি ফেলেছি জলের মধ্যে, তাহলে সেই কালিটা জলের পুরো জায়গাটায় ছড়িয়ে পড়বে। তো এই ব্যাপারটা, এই যে পুরো জায়গাটা ছড়িয়ে পড়বে, আমি যদি সেটাকে না ঘাঁটি তাহলেও ছড়িয়ে পড়বে। তার কারণ হচ্ছে সেখানে তার কালির অণুগুলোর নিজস্ব গতিশক্তির কারণে সেটা পুরো জলের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাই এই ব্যাপারটাকে বলা হচ্ছে ব্যাপন। তাহলে ব্যাপনের মধ্যে হচ্ছে নিজস্ব গতিশক্তি দ্বারা কম ঘনত্ব থেকে, অর্থাৎ যেখানে ঘনত্ব কম সেখান থেকে বেশি ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো ছড়িয়ে পড়ে। এবং তাহলে এখান থেকে কোনো বাহকের প্রয়োজন এক্ষেত্রে হয় না, কোনো বাহকের প্রয়োজন হয় না, কোষ পর্দার প্রয়োজন নেই। অর্থাৎ কোনো কোষ পর্দা যে এক্ষেত্রে লাগবে, অর্ধবৃত্ত পর্দা, সেসবে কিচ্ছু প্রয়োজন নেই। আর ব্যাপারটা হচ্ছে ধীর গতিতে চলে, খুব দ্রুত হবে তা নয়, সময় লাগে। আবার যদি দেখি গ্যাসে ব্যাপন, মানে ঘরে একটা ধূপ ধরালাম, খুব তাড়াতাড়ি গোটা ঘরের মধ্যে গন্ধটা ছড়িয়ে যায়, কারণ গ্যাসের অণু গতিশক্তি আরও বেশি। আর যদি জলের মধ্যে চিনি দিয়ে রাখি, সেটা গুলতে অনেক সময় লাগে, কারণ কঠিন অণুর গতিশক্তি কম, তাই সে সহজে তরলের মধ্যে মিশতে পারছে না। তো এইভাবে বিভিন্ন প্রবাহকের কারণে এই ব্যাপন নির্ভর করে। কি কি প্রবাহক? 1 নম্বর উষ্ণতা। যদি উষ্ণতা সেই তরলের বা সেই জায়গার উষ্ণতা বেশি হয়, তাহলে গতিশক্তি বাড়বে, তাহলে তাড়াতাড়ি ব্যাপন চলবে। যেমন যদি আমি চিনি আর জলকে ফোটাতে থাকি, তাহলে তাড়াতাড়ি চিনিটা জলে গুলে যাবে। ঘনত্বের পার্থক্য, দু জায়গায় ঘনত্বের পার্থক্য কতটা আছে, বা ঘনত্বের নতিমাত্রা যত বেশি থাকবে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যত বেশি থাকবে, তত ব্যাপন দ্রুত হবে। অর্থাৎ ঘনত্বের পার্থক্য বেশি থাকলে ব্যাপন দ্রুত হয়। অণুর ব্যাস যদি বড় হয়, আয়নের ব্যাস যদি বড় হয়, তাহলে ব্যাপনের রেট কম হবে। যদি আয়নের ব্যাস ছোট হয়, তাহলে ব্যাপনের হার দ্রুত হবে। দ্রাব্যতা মানে হচ্ছে সেই পদার্থটা যদি ওই তরলের মধ্যে না গলে, তাহলে তো ব্যাপন হবে না। যদি ওই পদার্থের মধ্যে ভালোভাবে গুলে যায়, তাহলে ব্যাপন দ্রুত হবে। মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমে সেটা দ্রবীভূত হচ্ছে, সেই মাধ্যমের ঘনত্ব যদি বেশি হয়, তাহলে গুলবে না। যদি একটা অলরেডি চিনি দ্রবণে, রসের মধ্যে যদি আমি আরও চিনি গুলতে যাই, তাহলে চট করে হবে না, কারণ সেই দ্রবণটা অলরেডি ঘন, অলরেডি তার মধ্যে অনেক বস্তু তার মধ্যে জমা আছে। তো এই ধরনের কিছু প্রভাবক ব্যাপনের ক্ষেত্রে কাজ করে। নেক্সট হচ্ছে ভূমিকা। জীবদেহে ব্যাপন জীবদেহে কী কী ভূমিকা পালন করছে না, উদ্ভিদের ক্ষেত্রে গ্যাসের পরিবহন, হরমোনের পরিবহন, উৎসেচকের পরিবহন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প পরিবহন, তাছাড়াও খাদ্য পরিবহন, সমস্ত ক্ষেত্রে ব্যাপন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও বিভিন্ন বিপাকীয় ক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে উৎসেচক, বিপাকীয় ক্রিয়ার ফলে যে পদার্থগুলো তৈরি হয়, সেক্ষেত্রে কাজে লাগে। বর্জ্য পদার্থ নির্গমন, কোনো বর্জ্য পদার্থ যেমন যে নাইট্রোজেনজনিত বর্জ্য শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কাজে লাগছে ব্যাপন। নেক্সট আমরা আসি অভিস্রবণ। অভিস্রবণ হলো এমন একটা পদ্ধতি যেখানে সবসময় লাগবে অর্ধভেদ্য পর্দা।
অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক দুটো বিষম ঘনত্বের দ্রবণ, যদি দুটো দ্রবণ অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি আর তাদের ঘনত্ব যদি আলাদা হয়, তাহলে যেটা হচ্ছে ঘন দ্রবণ সেটার মধ্যে লঘু দ্রবণ থেকে জল চলে আসবে বা দ্রাবকের অণু চলাচল ঘটবে। তাহলে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক বিষম ঘনত্বের দ্রবণে দ্রাবকের চলাচল ঘটবে কোন দিক থেকে কোন দিকে না, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবকের চলাচল ঘটবে। তো সাধারণত জলে যদি গোলা হয়, জলটা হয় দ্রাবক, যেটা গোলা হচ্ছে সেটা হয় দ্রাবক। তো জল এক্ষেত্রে দ্রাবক যদি ধরে নিই, তাহলে এই ছবিটার মাধ্যমে এটা একটা লঘু দ্রবণ, এটা একটা ঘন দ্রবণ। তাহলে লঘু দ্রবণের মধ্যে জলের পরিমাণ বেশি, ঘন দ্রবণে জলের পরিমাণ কম, কারণ তাতে অন্য কিছু মেশানো আছে। তাহলে ঘন দ্রবণে যেহেতু জলের পরিমাণ কম, তাই লঘু দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে জলের বা দ্রাবকের অণুর চলাচল ঘটবে। এই লঘু থেকে ঘনর দিকে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করা থাকলে জলের অণুর যে চলাচল তাকে বলা হয় অভিস্রবণ। অভিস্রবণের যে জীবদেহের ভূমিকা কি কি, আচ্ছা এর টাইপসগুলো বলি। টাইপস হচ্ছে বহি অভিস্রবণ। বহি অভিস্রবণ মানে হচ্ছে কোনো একটা কিশমিশ বা কোনো কোষ আমি এমন মাধ্যমে রাখলাম যেখানে মাধ্যমটা হলো লঘু আর সেই কিশমিশটা হচ্ছে সেখানে ঘন। তাহলে কি হবে, সেখান থেকে এই বাইরের পরিবেশ থেকে জল ওখানে গিয়ে কিশমিশের মধ্যে ঢুকে যাবে। তাহলে বাইরে থেকে জল কিশমিশের ভেতরে ঢুকছে, তাহলে হলো এক্ষেত্রে অন্ত অভিস্রবণ। তাহলে সেটাকে বলা হবে অন্ত অভিস্রবণ, যেক্ষেত্রে বাইরের পরিবেশ থেকে দ্রাবক ওই কিশমিশের ভেতরে ঢুকে কিশমিশকে ফুলিয়ে আঙুর মতো করে দিচ্ছে। অন্যদিকে সেই কিশমিশটাকে যদি আমি চিনি দ্রবণের মধ্যে রাখি, অর্থাৎ বাইরের দ্রবণটা যদি ঘন হয় আর কিশমিশের ভেতরটা যদি এখানে লঘু হয়, তাহলে কিশমিশের ভেতর থেকে জল বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে বাইরের দ্রবণ ঘন, ভেতরটা লঘু, তাহলে হবে বহি অভিস্রবণ। বাইরে লঘু, ভেতরটা ঘন, তাহলে হবে অন্ত অভিস্রবণ। আর একটা পদ্ধতি আছে যাকে বলা হয় কোষান্তর অভিস্রবণ। যখন একটা কোষ থেকে অন্য কোষে অভিস্রবণের মাধ্যমে জলের অণুর চলাচল ঘটে, তখন তাকে বলা হয় কোষান্তর অভিস্রবণ। সেখানে একটা কোষ হয় ঘন আর একটা কোষ হয় লঘু। তাহলে ঘন কোষে লঘু কোষ থেকে জল ঘন কোষের মধ্যে সঞ্চারিত হয়। অবশ্যই কোষগুলোর কোষ পর্দা অর্ধবেদ্য পর্দা হিসেবে এখানে কাজ করে। তাহলে এইভাবে একটা কোষ ঘন, একটা কোষ লঘু, কোষ থেকে কোষের মধ্যে জলের সঞ্চালনকে বলা হচ্ছে কোষান্তর অভিস্রবণ। তাহলে এই অভিস্রবণ যে উদ্ভিদ দেহে কি ভূমিকা পালন করছে, এক হচ্ছে মূলরোমের সাহায্যে জল শোষণ। তো মূলরোমে কোষগুলো কোষের পর্দা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। বাইরের যে জল সেটা হয় লঘু, কোষের ভেতরে প্রোটোপ্লাজম হয় ঘন। তাহলে খুব সহজেই বাইরে থেকে জল মূলরোমের কোষের মধ্যে প্রবেশ করে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় দিয়ে জল শোষণ করা যায়। 2 নম্বর, পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া। পত্ররন্ধ্রের ভিডিও আমি বাষ্পমোচনের ভিডিওতে দেখিয়েছি যে পত্ররন্ধ্রের দুপাশে রক্ষী কোষ থাকে, তার অভিস্রবণ চাপের উপর নির্ভর করে সেখানে কতটা ঘন বা কতটা লঘু আছে সেই অনুসারে পত্ররন্ধ্র কখনো খোলে কখনো বন্ধ হয়। আর হচ্ছে ফটোন্যাস্টি সিসমোন্যাস্টিক চলন নিয়ন্ত্রণ। ফটোন্যাস্টি সিসমোন্যাস্টি এগুলো হচ্ছে ন্যাস্টিক চলন, সেগুলো তীব্রতার উপর নির্ভর করে এবং সেই ন্যাস্টিক চলনগুলো অভিস্রবণের দ্বারাই সম্পন্ন হয়। তো এইগুলো হলো ব্যাপন ও অভিস্রবণ। এই নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে ব্যাপন ও অভিস্রবণ। এরপরে আমরা দেখব সক্রিয় পরিবহন পদ্ধতি।